আসসালামু আলাইকুম। আমরা আজকে ওরাকল বিসিএস টাঙ্গাইল শাখায় 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার স্কুল পর্যায়ের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বাংলা বিষয়ের নিয়ে আলোচনা করছেন আমাদের সবার প্রিয় স্যার গোরা স্যার। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে নিয়ে এখন আমি কথা বলবো। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছে, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখেন, গুরুত্বপূর্ণ তথ্যাদি খাতায় নোট করেন, তাহলে অবশ্যই উপকৃত হবে, কথা দিচ্ছি আপনাকে। আর এবার স্কুলের যে শিক্ষক নিবন্ধন লিখিত যে পরীক্ষা, আপনারা জানেন যে এই 18তম নিবন্ধন থেকে কিন্তু আমাদের সিলেবাসটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ সরকার কিন্তু নতুন করে শিক্ষা ব্যবস্থা কিন্তু নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, যে কারণে এই যে মান্ধাতার আমলের গতানুগতিক যে পড়া, এই পড়া দিয়ে কিন্তু এইবার থেকে আর হবে না। অর্থাৎ আপনারা জানেন যে সম্প্রতি নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে। তাহলে এই যে নতুন সিলেবাসের আলোকে আমি যে যে প্রশ্নগুলো বলবো, আশা করি আপনারা লিখে রাখবেন এবং আপনারা উপকৃত হবেন। এখানে আমাদের দুটো ভাবে পরীক্ষা হবে। এবার স্কুল নিবন্ধন, শিক্ষক নিবন্ধন যেটা লিখিত পরীক্ষা, দুটো ভাবে হবে। আমাদের এখানে সাহিত্য থাকবে ছয়টা কোশ্চেনে, সাহিত্যের কোশ্চেন থাকবে টোটাল 12টা। আমি আবারও বলি, আমাদের এখানে প্রশ্ন থাকবে 12টা প্রশ্নের মধ্য থেকে আপনাকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। 6টা প্রশ্নের নাম্বার থাকবে কয়টা? 6টা প্রশ্নের নাম্বার থাকবে 6 × 10, তাহলে আমাদের এখানে টোটাল নাম্বার দাঁড়াবে 60 নাম্বার। চমৎকার বলেছেন। এবার আমাদের কি কি বিষয় নিয়ে ফোকাস করতে হবে, তাহলে আপনারা দেখেন, আমাদের বাংলা সাহিত্য আপনারা জানি যে 5টা আইটেম: নাটক, কাব্য, উপন্যাস, ছোট গল্প এবং প্রবন্ধ। এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু একেবারে ফিক্সড করে দেওয়া হয়েছে যে কোন সাহিত্যিকের কোন অংশটুকু পড়ব। এবার আমি বলবো যে কি কি পড়বেন এবং কি কি বাদ দেবেন। প্রথমে যদি আমরা প্রবন্ধের দিকে তাকাই, তাহলে এখানে আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এবার 5টা প্রবন্ধ ফিক্সড করে দেওয়া হয়েছে। তার মধ্যে বঙ্কিমের বাংলা ভাষা, রবীন্দ্রনাথের সভ্যতার সংকট, প্রমোদ চৌধুরী সাহিত্য খেলা, রোকেয়ার অর্ধঙ্গী এবং মোতায়ের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা। আমি আপনাদের 3টি প্রশ্ন দেবো এবং আপনারা খুব সুন্দর করে শুনবেন, লিখে রাখবেন। যেহেতু এই ভিডিওটি আপনাদের কাছে থাকবে, আমি আপনাদের 3টি প্রশ্ন দেবো। 3টি প্রশ্নের মধ্যেই আপনারা 2টা প্রশ্ন কমন পাবেন, এ নিয়ে কোনো সংশয় থাকবে না। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সভ্যতার সংকট প্রবন্ধে, আমি আবারও বলি, সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক দর্শন আলোচনা করুন। আমি আবারও বলি, সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক দর্শন আলোচনা করুন। প্রশ্ন নম্বর 2, সাহিত্য খেলা প্রবন্ধে বঙ্কিমের উদ্দেশ্য। সাহিত্য খেলা প্রবন্ধের শিল্পরূপ আলোচনা করুন। আমি আবারও বলি, বঙ্কিমচন্দ্র প্রমোদ চৌধুরী কর্তৃক রচিত সাহিত্য খেলা প্রবন্ধের শিল্পরূপ আলোচনা করুন। এবং 3 নম্বর হচ্ছে সংস্কৃতির কথা প্রবন্ধ সম্পর্কে সংক্ষেপে লিখুন। তাহলে আমি কয়টা প্রশ্ন বললাম? 6টি প্রশ্ন রয়েছে। 6টি প্রশ্নের মধ্যে আমি 3টি প্রশ্ন দিলাম, আপনাকে 1টি প্রশ্ন লিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট, প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা এবং মোতায়ের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা। রোকেয়া সাখাওয়াত হোসেন অর্ধাঙ্গী না পড়লেও চলবে, বঙ্কিমের বাংলা ভাষাটা না পড়লেও আপনার চলবে। তাহলে 3টি প্রশ্ন খুবই সুন্দর করে নোট করবেন, খুবই সুন্দর করে নোট করবেন। রেফারেন্স তথ্য যা পারেন, যত পারেন, এগুলো দিয়ে আপনি নোট করবেন। আর আপনারা যদি টাঙ্গাইল ব্রাঞ্চের আশেপাশে কেউ থাকেন, এখানে যেহেতু আমি মাঝে মাঝে আসি, চাইলে আমার থেকেও নোটগুলো সংশোধন করে নিতে পারেন, কিংবা চাইলে আমার নোটগুলো আপনারা দেখতে পারেন, আমি এখানে শেয়ার করে দেবো। এবার আমরা গল্পের দিকে চলে আসি। গল্প থেকে আমাদের 2টি কোশ্চেন থাকে। 2টি কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। এইবারের জন্য যেটা গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত শাস্তি গল্পের চন্দরা, সেই বিখ্যাত উক্তি, বউ গেলে বউ পাবো, ভাই গেলে ভাই পাবো কই। হ্যাঁ, আপনার চন্দরার চরিত্রটা সুন্দর করে পড়বেন। আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা গল্পের এমদাদ চরিত্র আলোচনা করবেন। আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা গল্পের এমদাদ চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে টোটাল আপনাকে 4টা প্রশ্ন বলবো। 4টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন কমন পড়ে যাবে। হাসান আজিজুল হকের আত্মজা ও একটি করবী গাছ, এই গল্পে দেশভাগের যে যন্ত্রণাটা ফুটে উঠেছে, এই দেশভাগের যন্ত্রণা আপনাকে আলোচনা করতে হবে। এবং মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত প্রাগৈতিহাসিক ছোট গল্পে ভিখু এবং আমু চরিত্রের মধ্যে যে একটা ফ্রয়েডি মনস্তত্ত্ব, ভিখু এবং আমু চরিত্রের মধ্য দিয়ে যে একটা মনস্তাত্ত্বিক সংকট বা মনস্তাত্ত্বিক ব্যাপার, এই বিষয়গুলো কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। তাহলে আমি প্রিয় বিদ্যার্থীদের জন্য বা পরীক্ষার্থীদের জন্য আবারও বলি, গল্প থেকে আমাদের 4টে প্রশ্ন পড়বেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি
শাস্তি গল্পের চন্দরা। আপনি আবারও নিশ্চিতভাবেই বলি, কোনো স্টুডেন্ট যদি শাস্তি গল্পের চন্দরা একটা পড়ে যায়, আমি নিশ্চিত যে একটাই কমন পাবে। তারপরও রিস্ক আমি নিতে মানা করব। আপনারা প্রাগৈতিহাসিকের ভিখু এবং আমু চরিত্রটা দেখে যাবেন, দুইটা দেখে গেলেই বেসিক্যালি একটা কমন পড়বে, এর বাইরে আসলে আর যাওয়ার প্রয়োজন নেই। তারপরও বর্তমান সময়ের যেহেতু আলোচনার একটা ব্যাপার হচ্ছে দেশভাগ কেন্দ্রিক গল্প, এবং হাসান আজিজুল হক বাংলা সাহিত্যের বরপুত্র যেহেতু মৃত্যুবরণ করেছেন, আগুন পাখি যিনি লিখেছেন, পাতালে হাসপাতাল, সুতরাং আত্মজা এবং করবিগা গল্পে যে দেশভাগ, এই দেশভাগের যন্ত্রণাটা আমরা ফোকাস করব। এবার আমরা যদি কবিতার দিকে যাই, কবিতার দিকে গেলে আমি আপনাদের দুটো কবিতার কথা বলবো। বিদ্রোহী কবিতায় প্রেম এবং বিদ্রোহ যে একই সাথে প্রকাশিত হয়েছে, কাজী নজরুল ইসলাম যে একই সাথে বিদ্রোহ করতেছেন, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো বিম ভাসমান মাইন। ঠিক আবার এই যে বিদ্রোহের মধ্যেই বলতেছেন, আমি পরশুরামের কঠোর কুঠার নিখত্রি করিব বিশ্ব, আমি দাবানল দাহ আমি দাহন করিব বিশ্ব। এই যে বিদ্রোহ জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছেন, ঠিক এই সময় কিন্তু আবার একটা গোপন প্রিয়া চলে আসতেছে। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে থাকে অনুক্ষণ, আমি গোপন প্রিয়ার ভালোবাসা তার চুরির কনকন। এই যে প্রেম এবং বিদ্রোহ, প্রশ্নটা ঠিক এইভাবে হবে, কাজী নজরুল ইসলামের কবিতায় প্রেম এবং বিদ্রোহ আলাদা নয় বরং এক, এই বিষয়টা আপনাকে ফোকাস করতে হবে। তারপরে ঠিক চলে যাবেন বর্ণলতা সেন কবিতায় জীবন আনন্দ দাশের দর্শন, বা জীবন আনন্দ দাশের নিঃসঙ্গতা, জীবন আনন্দ দাশের সৌন্দর্য ভাবনা, জীবন আনন্দ দাশের প্রেম চেতনা, বর্ণলতা সেন অনুসারে, বা বর্ণলতা সেন কবিতা অবলম্বনে জীবন আনন্দ দাশের ইতিহাস ভাবনা। এরপরে আমরা যদি চলে যাই, আমরা আরেকটি কবিতাকে ফোকাস করব, এটা হচ্ছে ভাষা আন্দোলন কেন্দ্রিক কবিতা শামসুর রহমানের বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা। আশা করি বাকিগুলো আপনাদের লাগবে না। এবার আমরা চলে আসি 3 নাম্বার যে কোশ্চেনটা। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে চাঁদের অমাবস্যা থেকে। চাঁদের অমাবস্যা থেকে আপনার কিন্তু প্রশ্ন থাকবেই থাকবে এবং থাকবে। একটাই কোশ্চেন পড়ে যাবেন, আমি শিক্ষক নিবন্ধনের জন্য বলি, একটাই পড়ে যাবেন, এটা হচ্ছে আরেফ আলী চরিত্র। যদিও এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, আপনি জানেন, কারণ 2টা প্রশ্নই দিতে হবে, একটা আরেফ আলী চরিত্র, আরেকটা হচ্ছে অস্তিত্ববাদী উপন্যাস হিসেবে চাঁদের অমাবস্যা উপন্যাসটা ফোকাস করতে হবে। আপনারা যদি কেউ শেষের প্রশ্নটা অ্যান্সার করতে পারেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা তুলনামূলকভাবে ভালো আসবে, কারণ আপনারা জানেন যে সবাই আরেফ আলী চরিত্রটাই লিখবে। অস্তিত্ববাদ হিসেবে ফুটে তোলা, এখানে আপনি জাপল ছাত্রের এক্সিস্টেন্সিয়ালিজম সম্পর্কে সুন্দর করে লিখবেন, অস্তিত্ববাদের বৈশিষ্ট্যগুলো আগে লিখবেন, এবং এই বৈশিষ্ট্যের আলোকে অস্তিত্ববাদটা ফুটে তুলবেন। এরপরে আমরা যদি নাটকের দিকে যাই, আমাদের একটাই নাটক রয়েছে, নাটকটা রয়েছে রক্তাক্ত প্রান্তর। আপনার মনে রক্তাক্ত প্রান্তর সেই বিখ্যাত সংলাপটা মনে আছে, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। হ্যাঁ, রক্তাক্ত প্রান্তরের আপনারা কি করবেন, 2টো চরিত্র পড়ে যাবেন, একটা হচ্ছে ইব্রাহিম কার্দি চরিত্র, আর একটা হচ্ছে জোহরা। বিশেষ করে সেই উক্তিটা, যে ফিরে যাবে সে আমি হব না, সে হবে বেঈমান বিশ্বাসঘাতক ইব্রাহিম কার্দির লাশ, উক্তিটির আলোকে ইব্রাহিম কার্দি চরিত্র ব্যাখ্যা করুন, কিংবা জোহরা চরিত্রের ব্যাখ্যা করুন। তবে এখান থেকে যে প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক উপন্যাস হিসেবে রক্তাক্ত প্রান্তর উপন্যাসের রক্তাক্ত প্রান্তর নাটকের সার্থকতা আলোচনা করুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যা বলছি সাহিত্য আপনার জন্য কভার হয়ে যাবে। এরপরে আমাদের থাকবে ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশের মধ্যে আপনারা জানেন যে একটা রচনা থাকবে, রচনায় নাম্বার থাকবে 20। সরকারের মেগা প্রজেক্ট গুলো যদি ভালো করে দেখে চান, তাইলে আপনার জন্য এটাই চলে আসবে। রচনার জন্য আমি সাধারণত আপনাকে 2টো রচনা সাজেস্ট করব। একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, বর্তমান সময়ে যেটা সবচেয়ে আলোচনার বিষয়, জলবায়ু পরিবর্তন, মুক্তিযুদ্ধ এবং পর্যটন শিল্প। আপনারা যদি 3টা রচনা পড়ে যান, ইনশাআল্লাহ 3টা রচনার মধ্যেই আপনারা কিন্তু অবশ্যই কমন পাবেন। এরপরে থাকবে আমাদের ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশে আমাদের এখানে 4টা কোশ্চেন থাকবে। 4টা কোশ্চেনের মধ্যে 5 নাম্বার থাকবে বানান থেকে। আবারও বলি, 5 নাম্বার থাকবে নতুন সিলেবাসে, কিন্তু 5 নাম্বার থাকবে বানান থেকে। আপনাদের এখানে 8টা বানান দেওয়া থাকবে, এখানে 5টা বানান শুদ্ধ করে লিখতে হবে। দ্বিতীয় নাম্বার থাকবে, 5 নাম্বার থাকবে আপনার অনুবাদ থেকে। এখানে একটা ট্রান্সলেশন দেওয়া হবে, ট্রান্সলেশনে সুন্দর অনুবাদ করবেন। আপনি এখানে মাথায় রাখবেন, অনুবাদের কিন্তু 2টা ভাগ আছে, একটা আক্ষরিক অনুবাদ আর একটা ভাবানুবাদ। আপনি আক্ষরিক অনুবাদ থেকে দূরে থাকবেন এবং ভাবানুবাদটা আপনি এখানে ফোকাস করবেন। তাহলে আমাদের এখানে বানান গেল, অনুবাদ গেল, তাহলে 10 গেল। তৃতীয় নম্বর যে কোশ্চেনটা থাকবে, এটা কিন্তু ছন্দ থেকে একটা কবিতা দিয়ে দেওয়া হবে, এবং বলা হবে এই কবিতার ছন্দ নির্ণয় করুন। অথবা বলা হতে পারে যে স্বরবৃত্ত ছন্দ কাকে বলে, স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে এটা যাবে 5, এবং ছোট্ট করে একটা আবেদনপত্র লিখতে দেবে, ছোট্ট
5 মার্কসের একটা ছোট্ট আবেদনপত্র, এই আবেদনপত্রের নাম্বার থাকবে 5। তাহলে আমি আবারও বলি, একটু রিপিট করি, যে শিক্ষক নিবন্ধন, স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনাকে 6টি বড় প্রশ্নের উত্তর দিতে হবে, 6×10=60। এরপরে যদি আমরা বলি 6×10=60, এরপরে যদি আমরা বলি একটা রচনা লিখতে হবে, রচনায় নাম্বার থাকবে 20, 80, আর এখানে আপনার 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, তার মধ্যে বানান থেকে থাকবে 5, অনুবাদ থেকে থাকবে 5, তাহলে হয়ে গেল 10, পত্র থেকে থাকবে 5, আর একটা হচ্ছে ছন্দ থেকে থাকবে 5। এই হচ্ছে 100 মার্কসের। আপনাদের এই শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সঙ্গে থাকতে পেরে আমরাও আনন্দিত, আমরাও গর্বিত, এবং অরাকল বিসিএস যদি আপনাদের কোনোভাবে সহায়তা করতে পারে বা আমাদের যদি কোনো সহায়তা আপনাদের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সহায়তা করতে। এবং এভাবেই প্রত্যেকটা বিষয়ে স্যার আমরা নেক্সটে ফ্রি সাজেশন এবং দিক নির্দেশনা দিয়ে যাব। কারো যদি প্রয়োজন হয় অবশ্যই তারা জানতে চাইবে তাদের কোন বিষয়টি আগে দরকার, আমরা সেদিকেও ফোকাস দেব। হ্যাঁ, এবং আমি পরিশেষে বলবো, সাহস রাখবেন অন্তরে, এক সময় পৌঁছে দেবেন আপনারা অবশ্যই জয়ের বন্দরে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।